মানুষের জীবন বড়ই অদ্ভুত। নসিবে থাকলে সাবানে পা পিছলেও কোটিপতি হওয়া যায়। আবার কিছু মানুষ আছে যারা ভাগ্যের আশায় বসে থাকে না। তারা যে কোনো পরিস্থিতি থেকে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে সক্ষম। এই মুভিটি এরকমই একটি চমৎকার কাহিনী নিয়ে নির্মিত। মুভি শুরুতেই দেখা যায় যেই সাং তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে তার সকল ছবি পুড়িয়ে দিয়ে গলায় ফাঁস দিতে যাচ্ছে। যেই সাং যখনই ফাঁসির দড়িতে ঝুলে পড়বে, ঠিক তখনই কেউ একজন তার দরজায় নক করে। আসলে তার বাড়িওয়ালা তাকে ডাকছিল। বাড়িওয়ালা যেই সাংকে বলে, আমি তোমার জন্য অনেক মজাদার নুডলস রান্না করে এনেছি, তাড়াতাড়ি দরজা খোলো। বেশি দেরি করলে নুডলস ঠান্ডা হয়ে যাবে, তখন আর নুডলসের মজা পাবে না। এদিকে ফাঁসির দড়ি গলায় নিয়ে যেই সাং চিন্তা করে, আমি তো চাইলে যে কোনো সময়ই মরতে পারি, কিন্তু মরার আগে এই মজাদার নুডলস মিস করা যাবে না। সে গলায় ফাঁস দেয়া বাদ দিয়ে দরজা খুলে দেয়, কিন্তু দরজা খোলার সাথে সাথেই পরিস্থিতি পাল্টে যায়। আসলে যেই সাং অনেক দিন যাবৎ ঘর ভাড়া দিচ্ছিল না, এমনকি বাড়িওয়ালা তাকে খুঁজতে আসলে সে দরজা খুলতো না। এজন্য বাড়িওয়ালা তাকে বের করার জন্য নুডলসের মিথ্যা লোভ দেখায়। যেই সাং অনেক নোংরা প্রকৃতির মানুষ ছিল। তার ঘরের বাজে অবস্থা দেখে বাড়িওয়ালা তাকে অনেক বকাবকি করে আর তাকে অপমান করে বলে, তুই বাড়িঘর এতটাই নোংরা করছিস যে তোর সমস্ত শরীর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। যেই সাং অপমান সহ্য করতে না পেরে বাড়িওয়ালাকে ঘরের বাইরে বের করে দরজা বন্ধ করে দিয়ে আবারও ফাঁসি দিতে চলে যায়। কিন্তু ফাঁসির দড়ি গলায় দিয়ে চিন্তা করে, আমি তো যে কোনো সময়ই মরতে পারি, কিন্তু মরার আগে শেষবারের মতো ভালো করে গোসল করে নেওয়া উচিত। এদিকে শুনশান ঝড় বৃষ্টির রাতে দেখা যায় যে এক লোক রাস্তার পাশে গাড়ি পার্ক করে হাতে গ্লাভস এবং রেইনকোট পরে কারো জন্য অপেক্ষা করছে। হঠাৎ করেই এক ভদ্রলোক তার গাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, আর সে তৎক্ষণাৎ গাড়ি থেকে বের হয়ে ওই লোকটিকে ছুরি দিয়ে কুপিয়ে সেখানেই মেরে ফেলে। কিলার তার গাড়িতে করে ভদ্রলোকের লাশ নিয়ে চলে যায়। ঠিক তখনই দেখা যায় কেউ একজন রাস্তা থেকে ওই ভদ্রলোকের লাগেজটি নিয়ে যাচ্ছে। কিলার ওই লোকের লাশ গুম করে আসতে সকাল হয়ে যায়। সে হঠাৎ করেই লক্ষ্য করে তার হাতে রক্ত লেগে আছে। সে তাড়াতাড়ি তার হাতের রক্ত পরিষ্কার করার জন্য নিকটস্থ পাবলিক বাথরুমে চলে যায়। এদিকে যেই সাং গলায় ফাঁসি দেয়া বাদ দিয়ে ওই পাবলিক বাথরুমেই গোসল করতে আসে। ওই কিলার বেসিনে হাত পরিষ্কার করার সময় তার উপর যেই সাংয়ের নজর পড়ে। কিলারের দামি ঘড়িটি দেখে যেই সাং বুঝে যায় যে এই লোক অনেক ধনী মানুষ। সে কিছুক্ষণ ওই ঘড়িটির দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থেকে গোসল করতে চলে যায়। ওই কিলার তার জামা কাপড়, ওয়ালেট সবকিছু লকারে রেখে গোসল করতে আসে। হঠাৎ করেই যেই সাংয়ের হাতের সাবানটি হাত ফসকে ওই কিলারের পায়ের নিচে এসে যায়। কিলার ওই সাবানে পা পিছলে সেখানেই অজ্ঞান হয়ে যায়, আর তার লকারের চাবিটি যেই সাংয়ের পায়ের কাছে ছিটকে যায়। যেই সাং যখন ওই কিলারের চাবিটি ফিরিয়ে দিতে যাবে, ঠিক তখনই তার মাথায় একটি প্ল্যান আসে। সে ভাবে, এই লোকটি তো অনেক ধনী মানুষ, আমি তো যে কোনো সময়ই মারা যাব, তাই মরার আগে একটু ধনী মানুষদের মতো বেঁচে থেকে দেখি কেমন লাগে। যেই চিন্তা সেই কাজ। যেই সাং ওই লোকের লকারের চাবির সাথে নিজের লকারের চাবি পাল্টে দেয়। এর মধ্যেই অ্যাম্বুলেন্স এসে ওই কিলারকে হাসপাতালে নিয়ে যায়। এই সুযোগে যেই সাং ওই কিলারের জামা কাপড় পরে বাইরে বেরিয়ে আসে। বাইরে বের হওয়ার সাথে সাথেই তার সাথে তার বাড়িওয়ালার দেখা হয়ে যায়। বাড়ির মালিক তো যেই সাংকে দেখে অবাক। সে ওই কিলারের মানিব্যাগ থেকে টাকা বের করে বাড়িওয়ালার হাতে ধরিয়ে দেয়। সে বাড়িওয়ালাকে আরো বেশ কয়েক মাসের অ্যাডভান্স টাকা দিয়ে দেয়, আর তাকে হুমকি দিয়ে বলে, আগামী কয়েক মাসের মধ্যে যেন আমি আপনাকে আমার আশেপাশে না দেখি। যেই সাং ইচ্ছামতো কিলারের টাকা উড়াচ্ছিল। সে কিলারের স্যুটের পকেটে থাকা গাড়ির চাবি দিয়ে কিলারের গাড়িটিও খুঁজে বের করে। এরপর সে এক এক করে তার সকল পাওনাদারদের পাওনা টাকা পরিশোধ করে দেয়। সে তার গার্লফ্রেন্ডের কাছ থেকেও অনেক টাকা ধার করছিল। সে তার গার্লফ্রেন্ডের টাকা পরিশোধ করতে গিয়ে জানতে পারে কিছুদিনের মধ্যেই তার গার্লফ্রেন্ডেরও বিয়ে হয়ে যাবে। এত বড় দুঃসংবাদ শুনে যেই সাংয়ের মন খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে যে কিলারের এই টাকায় তার জীবনের কোনো পরিবর্তন হবে না, তাই
সে কিলারের মানিব্যাগ আর ঘড়ি ফিরিয়ে দিতে হাসপাতাল চলে যায়। হাসপাতালে কিলারের জামা কাপড়, ঘড়ি, মানিব্যাগ ফিরিয়ে দেওয়ার সময় হঠাৎ করেই ওই কিলার তার হাত চেপে ধরে। এই ঘটনায় জেইশাং অনেক ভয় পেয়ে যায়। সে ভেবেছিল তার সকল কুকীর্তি হয়তো ফাঁস হয়ে গেছে, কিন্তু কিলার তাকে অবাক করে দিয়ে বলে, আমার নাম জেইশাং, আপনি কি আমাকে চিনেন? আসলে সাবানে পা পিছলে মাথায় আঘাত পাওয়ার কারণে এই কিলার তার সকল স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আর তার কাছে যেই লকারের চাবি ছিল সেটা যেহেতু জেইশাংয়ের নামে বুকিং করা ছিল, তাই ডাক্তাররা ভেবে নেয় যে এই লোকের নাম জেইশাং। কিলার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে শুনে জেইশাং যেন হাফ ছেড়ে বাঁচে। সে কোনো রকমে সেখান থেকে পালায়। এদিকে ওই কিলার হাসপাতালের বিল দিতে গিয়ে দেখে যে তার মানিব্যাগে মাত্র 2 টাকা আছে। সে বুঝতে পারছিল না এখন কিভাবে হাসপাতালের বিল পরিশোধ করবে। ঠিক তখনই তাকে বাথরুম থেকে উদ্ধার করে নিয়ে আসা মেয়েটি তার খোঁজখবর নিতে আসে। কিলার বিল পরিশোধ করার কোনো উপায় না পেয়ে ওই মেয়েটিকে বলে, আপনি যদি কষ্ট করে আমার বিলটা দিয়ে দিতেন তাহলে আমি বাসায় গিয়েই আপনার টাকা পরিশোধ করে দিতাম। মেয়েটি হাসপাতালের বিল পরিশোধ করে কিলারকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়। পথিমধ্যেই কিলার জেইশাংয়ের আইডি কার্ড চেক করে জানতে পারে তার বয়স 32 বছর। এই কথা শুনে তার সাথে থাকা মেয়েটিও অবাক হয়ে যায়, কারণ তাকে দেখে মোটেও 32 বছরের যুবকের মতো মনে হয় না। কিন্তু তাদের কাছে এটা বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিলার মেয়েটির সাথে কথা বলে জানতে পারে মেয়েটির নাম রিনা। তারা জেইশাংয়ের বাড়িতে গিয়ে বাড়ির দুরবস্থা দেখে টেনশনে পড়ে যায়। রিনা বুঝে যায় যে বাড়ির যে অবস্থা তাতে তার টাকা ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। এদিকে কিলার ঘরের মধ্যে পড়ে থাকা পুরা ছবিগুলোকে দেখে মনে মনে ভাবতে থাকে সে হয়তো অ্যাক্সিডেন্ট করার আগে তার পরকীয়ার তথ্য গোপন করছিল। আবার পরক্ষণেই সেখানে থাকা ফাঁসির দড়িটিকে দেখে ভেবে নেয় সে হয়তো প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু সে কোনো কিছুরই আগাগোড়া খুঁজে পাচ্ছিল না। এর মধ্যেই রিনার কাছে অন্য একটি অ্যাক্সিডেন্টের খবর আসে আর সে তাড়াহুড়া করে সেখানে উদ্ধার করার জন্য চলে যায়। এদিকে কিলার বুঝতে পারছিল না সে এখন কি করবে। সে ভাবতে থাকে, আমি কেনই বা আত্মহত্যা করতে যাচ্ছিলাম, আমাকে এটা খুঁজে বের করতেই হবে। এদিকে জেইশাং গাড়িতে বসে চিন্তা করছিল তার এখন কি করা উচিত। তার কি ওই কিলারের কাছে গিয়ে সবকিছু খুলে বলা উচিত, নাকি পরিস্থিতি যেভাবে চলছে সেরকমই চলতে দেওয়া উচিত? এর মধ্যেই গাড়ির অটোমেটিক ড্রাইভিং সিস্টেম চালু হয়ে যায় আর গাড়ি জিপিএস ট্র্যাকিং করে তাকে ওই কিলারের বাড়ির সামনে নিয়ে যায়। জেইশাং কিলারের মানিব্যাগ থেকে ফ্ল্যাটের অ্যাক্সেস কার্ড দিয়ে ওই কিলারের ফ্ল্যাটটিকে খুঁজে বের করে। সে এত বড় ফ্ল্যাট দেখে একেবারে ভেবাচেকা খেয়ে যায়। সে ড্রেসিং রুমে অনেকগুলো পুলিশের ড্রেস খুঁজে পায়। এতগুলো পুলিশের ড্রেস দেখে জেইশাং ভেবে নেয় ওই লোকটি নিশ্চয়ই বড় কোনো পুলিশ অফিসার হবে। সে টিভি অন করতেই টিভিতে একটি মেয়ের ব্যায়াম করার ভিডিও চালু হয়ে যায়। আসলে এটি একটি সিসিটিভি লাইভ ফুটেজ ছিল। ওই কিলার মূলত এই মেয়েটির উপর নজরদারি করছিল। এদিকে এই কিলার সব কিছু ভুলে গেলেও সে যে একজন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিল সেটা ভোলেনি। সে জেইশাংয়ের ডাস্টবিন করে রাখা বাড়িটিকে কয়েক মুহূর্তের মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। এরপর সে নিজের সম্পর্কে অর্থাৎ তার ভুলে যাওয়া অতীত খুঁজে বের করার প্ল্যান করে। সে প্রথমে আশেপাশের সকল ভাড়াটিয়াদের কাছে নিজের সম্পর্কে খোঁজ নেয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার সাথে কথা বলতে আগ্রহী ছিল না। হঠাৎ করে এক ভদ্রলোক তার বউয়ের সাথে ঝগড়া করে বাড়ির বাইরে বেরিয়ে আসে। কিলার তার সাথে কথা বলতে গেলে সে রাগের মাথায় তাকে মারতে যায়, কিন্তু হঠাৎ করেই কিলার কুংফু মাস্টারের মতো ওই লোকটিকে মারতে থাকে। আসলে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেললেও তার ট্রেনিং ভোলেনি, আর সেই জন্যই ওই লোক তাকে মারতে গেলে তার শরীর সাথে সাথেই প্রতিরোধ গড়ে তোলে। আপনারা হয়তো শুনে থাকবেন, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। ঠিক তেমনি জেইশাং ওই কিলারের পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে গিয়ে তার খাবার দাবার খেয়ে সমস্ত ঘর নোংরা করে নাক ডেকে ঘুমাতে থাকে। জেইশাং ঘুম থেকে উঠে হঠাৎ করে টিভির দিকে তাকাতেই দেখতে পায় টিভিতে থাকা মেয়েটি হঠাৎ করেই তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। হঠাৎ করে এমন অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য দেখে জেইশাং একেবারে ব্যাকুল হয়ে যায়।
সে বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। সে তাড়াহুড়া করে 999-এ কল করতে যায়, কিন্তু এর মধ্যেই দেখা যায় যে ওই মেয়েটি আসলে বিভিন্ন অস্ত্র দিয়ে মারা যাওয়ার অ্যাক্টিং করছিল। অন্যদিকে রিনা ওই কিলারের খোঁজ খবর নেয়ার জন্য তার বাসায় আসে। সে রুমের দরজা খোলার সাথে সাথেই দেখতে পায় কিলার ফ্লোরে পড়ে গঙ্গাচ্ছিল। রিনা মনে করে সে হয়তো আবারও আত্মহত্যা করার চেষ্টা করছিল। সে তাড়াতাড়ি কিলারকে ধরতে যায়। ঠিক তখনই দেখা যায় যে কিলার আসলে আত্মহত্যার চেষ্টা করছিল না, বরং জীবনে প্রথমবার সিগারেট খাওয়ার কারণে কাশতে কাশতে তার এই অবস্থা হয়েছে। আসলে কিলার তার অতীত সম্পর্কে খোঁজ নেয়ার জন্য একটি একটি করে সব কিছু টেস্ট করছিল। অনেক কিছু টেস্ট করার পরে সে বুঝতে পারে যে সে মূলত পরিষ্কার পরিচ্ছন্নতায় অনেক এক্সপার্ট। সে অনেক ভালো কুংফু জানে, এমনকি অনেক ভালো চাকু চালাতে পারে। তার চাকু চালানোর কথা শুনে রিনা কিলারকে তার মায়ের রেস্টুরেন্টে চাকরি দেওয়ার জন্য নিয়ে যায়, কিন্তু রিনার মা এই লোকটিকে কোনোভাবেই চাকরি দিতে রাজি হয় না। রিনা তার মাকে বুঝিয়ে বলে যে সে এই লোকটির কাছে অনেকগুলো টাকা পায়, তাই তার টাকা উসুল করার জন্য হলেও তাকে রেস্টুরেন্টের কাজে রাখা উচিত। এই কথা শুনে একরকম বাধ্য হয়েই রিনার মা কিলারকে রেস্টুরেন্টের কাজে রেখে দেয়। এদিকে সারাদিন শুয়ে বসে থেকে জেইসাংয়ের অনেক ক্ষুধা লেগে যায়। সে সমস্ত ঘরে খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ করেই একটি বিস্কিটের কৌটার মধ্যে অনেকগুলো টাকা খুঁজে পায়। সে তাড়াতাড়ি অনলাইনে খাবার অর্ডার করে। আজকে অনেকদিন পরে জেইসাং তৃপ্তি সহকারে পেট ভরে খাবার খায়। সে চিন্তা করে এত মজার মজার খাবার খেলাম, এবার একটু ওয়াইন হলে অনেক ভালো হতো। আর সে যখনই ওয়াইনের সেলফ থেকে ওয়াইন নিতে যাবে, ঠিক তখনই ওয়াইনের বোতলের সাথে সেট আপ করে রাখা একটি গোপন রুমের দরজা খুলে যায়। সে ওই রুমের মধ্যে থাকা বিভিন্ন অস্ত্রশস্ত্র আর বিভিন্ন ধরনের ডিফেন্সের আইডি দেখে কনফার্ম হয়ে যায় যে ওই লোকটি মূলত অনেক উচ্চপদস্থ পুলিশ অফিসার, আর সে নিশ্চয়ই কোনো গোপন মিশনে আছে। সে আরও খুঁজে পায় যে ওই টিভির মেয়েটিকে হত্যা করার জন্য বেশ কয়েকজন মানুষ উঠে পড়ে লেগেছে, আর এই ভদ্রলোক নিশ্চয়ই এই মেয়েটিকে ওই খুনিদের হাত থেকে বাঁচিয়ে রেখেছে। জেইসাং আফসোস করতে থাকে যে ওই কিলারের স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ায় অনেক সমস্যা হয়ে গেল, কারণ এখন কে এই মেয়েটিকে ওই খুনিদের হাত থেকে বাঁচাবে। আর তার পক্ষেও ওই মেয়েটিকে সাহায্য করা অসম্ভব, কারণ ওই মেয়েটি এখন কোথায় আছে সেটা কেউ জানে না। হঠাৎ করেই জেইসাং লক্ষ্য করে যে যেই লোকটি তাকে খাবার ডেলিভারি করেছিল সেই লোকটি ওই মেয়েটিকেও খাবার ডেলিভারি করছে। এটা দেখে জেইসাং শিওর হয়ে যায় যে এই মেয়েটি নিশ্চয়ই এই বিল্ডিং এর অন্য কোনো ফ্লোরে আছে। জেইসাং একটার পর একটা সবগুলো ফ্ল্যাটে খোঁজ নিতে থাকে, কিন্তু তাও ওই মেয়েটিকে খুঁজে পায় না। সে হঠাৎ করেই লক্ষ্য করে ওই মেয়েটি যখন মারা যাওয়ার প্র্যাকটিস করে ঠিক তখনই উপরের ফ্ল্যাট থেকে তার পায়ের শব্দ আসতে থাকে। জেইসাং বুঝে যায় যে মেয়েটি ঠিক তার উপরের ফ্ল্যাটেই থাকে। সে ব্যাপক মাঞ্জা মেরে মেয়েটির সাথে দেখা করতে যায়, কিন্তু মেয়েটি তার সাথে খুব বেশি একটা কথা বলে না। এদিকে ওই কিলার ছুরি চালাতে এতটাই এক্সপার্ট ছিল যে সে ছুরি দিয়ে বিভিন্ন ডিজাইনের খাবার তৈরি করতে থাকে। তার ডিজাইন এতটাই নিখুঁত ছিল যে লোকজন তার ডিজাইন দেখে ওই রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য ভিড় করতে থাকে। কিলার নিজেও জানে না সে কোথা থেকে এত সুন্দর নিখুঁত ডিজাইন করা শিখেছে। সে মনে মনে ভাবতে থাকে সে নিশ্চয়ই স্মৃতিশক্তি হারানোর আগে অনেক বড় কোনো কারিগর ছিল। সে একদিন ক্যালেন্ডারের পাতা চেঞ্জ করতে গিয়ে দেখে যে সামনের একটি তারিখের মধ্যে একটি লোকেশন মার্ক করা। কিলার চিন্তা করে ওই লোকেশনে গেলে হয়তো তার সম্পর্কে কোনো ইনফরমেশন জোগাড় হয়ে যেতে পারে। সেজন্য সে ওই দিন সময় মতো ওই লোকেশনে হাজির হয়। সেখানে একটি গাড়িতে কিছু লোকজনকে ডেকে ডেকে তোলা হচ্ছিল, আর সেখানে তার নামও ডাকা হয়। সে তাদের সাথে ওই গাড়িতে করে যেতে থাকে। তারা তাকে গাড়িতে করে একটি শুটিং স্টুডিওতে নিয়ে আসে। স্টুডিওতে তাকে অনেক ছোট ছোট রোলে অভিনয় করতে দেয়া হয়, কিন্তু সে একটা কাজও ঠিক মতো করতে পারে না, সব কাজ উল্টাপাল্টা করে দেয়। এদিকে জেইসাং ওই মেয়েটিকে ফলো করতে থাকে। মেয়েটি তার অসুস্থ মায়ের সাথে দেখা করতে হাসপাতালে যায়, কিন্তু হাসপাতাল থেকে ফেরার পথে তাকে হত্যা করার জন্য যেই লোকগুলো সুপারি দিয়েছিল তাদের মধ্যে একজন তাকে দেখে ফেলে। লোকটি মেয়েটিকে ফলো করতে থাকে। এর মধ্যেই জেইসাং ওই লোকটিকে দেখে চিনে ফেলে। সে তাড়াতাড়ি ওই মেয়েটিকে নিয়ে তার গাড়ির মধ্যে লুকিয়ে যায়।
যার কারণে ওই লোকটি তাদেরকে আর খুঁজে পায় না। গাড়ির ভিতরে লুকিয়ে থাকার সময় যেই সাং জানতে পারে যে ওই মেয়েটির নাম ইয়নজু। সে নিজেকে ওই কিলারের নাম হিয়ন উক এর নামে পরিচয় দেয়। এদিকে কিলার হিয়ন উক শুটিং শেষে তার পারিশ্রমিক নিতে গিয়ে স্লারি শিটের মধ্য থেকে তার বাবার ঠিকানা জোগাড় করে নেয়। সে যেই সাংয়ের বাবাকে নিজের বাবা মনে করে তার সাথে দেখা করতে যায়। কিলার হিয়ন উক বুঝতে পারছিল না যে সে তার বাবাকে কিভাবে সবকিছু খুলে বলবে। যেই সাংয়ের বাবা একজন নাপিত ছিলেন। সে হিয়ন উককে কাস্টমার মনে করে বসতে বলে। হিয়ন উক যখন সেলুনে বসেছিল তখন যেই সাংয়ের বাবা তার পরিচিত এক কাস্টমারের সাথে বলতে থাকে যে তার ছেলে একদিন অনেক বড় অভিনেতা হবে। সে বলেছিল সে যতদিন পর্যন্ত না অনেক বড় অভিনেতা হবে ততদিন পর্যন্ত বাড়ি ফিরবে না। এই কথা শুনে হিয়ন উক অনেক ইমোশনাল হয়ে যায়। সে যেই সাংয়ের বাবার সাথে কথা না বলেই সেখান থেকে বাইরে বেরিয়ে আসে আর মনে মনে শপথ করে, বাবা, আমি সত্যি সত্যি অনেক বড় অভিনেতা হয়ে তোমার সাথে দেখা করব। এরপর হিয়ন উক তার অভিনেতা হওয়ার জন্য পরিশ্রম করা শুরু করে দেয়। এদিকে একদিন যেই সাং লক্ষ্য করে যে ইয়নজু তার জামা কাপড় প্যাক করে কোথাও যেন চলে যাচ্ছে, কিন্তু সে কোথাও না গিয়ে একটি শুনশান রাস্তায় কারো জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু কেউ যখন তার সাথে দেখা করতে আসে না, সে তখন আবারও বাসায় ফিরে আসে। এদিকে হিয়ন উক অনেক মনোযোগের সাথে তার অ্যাক্টিং এর প্রশিক্ষণ নিতে থাকে। অন্যদিকে যেই সাং ইয়নজুর সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য তাকে প্রতিদিনই ফলো করে বিভিন্ন জায়গায় তার সাথে দেখা করতে থাকে। এর মধ্যেই একদিন শুটিং চলাকালীন সময়ে হিয়ন উকের হাতে একটি ভালো সুযোগ চলে আসে। একটি অ্যাকশন সিনে সে নায়কের বডিগার্ডের রোল প্লে করে। যেহেতু হিয়ন উক আগে থেকেই অনেক ভালো মার্শাল আর্টস জানতো, যার কারণে সে অনেক চমৎকারভাবেই তার রোল প্লে করে। তার অ্যাকশনে খুশি হয়ে ডিরেক্টর তাকে অন্য আরেকটি চরিত্রের জন্য চয়েস করে। এদিকে ইয়নজু প্রতি বৃহস্পতিবার রাতেই রাস্তার পাশে কারো জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কেউ তার সাথে দেখা করতে আসে না। এভাবেই অনেক দিন পার হয়ে যায়। ধীরে ধীরে যেই সাং আর ইয়নজুর মধ্যে অনেক গভীর সম্পর্ক হয়ে যায়। এদিকে হিয়ন উক প্রতিনিয়ত তার অ্যাকশন স্কিল দেখিয়ে অনেক ভালো ভালো রোলে অ্যাক্টিং করতে থাকে। ধীরে ধীরে তার অনেক ফ্যান ফলোয়ার হয়ে যায়। এদিকে যারা ইয়নজুকে হত্যা করার জন্য কিলার হিয়ন উককে সুপারি দিয়েছিল, তারা কাজের কোনো অগ্রগতি না পেয়ে হিয়ন উককে কল করে। যেই সাং কল রিসিভ করে আসল ঘটনা জানতে পেরে অনেক অবাক হয়ে যায়। তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য ওই লোকগুলো কিলারকে আরো বেশি টাকা দেওয়ার প্রস্তাব করে, আর সেই অতিরিক্ত টাকা দেওয়ার জন্য তারা কিলারের সাথে দেখা করতে চায়। যেই সাং আসল ঘটনা সঠিকভাবে জানার জন্য তাদের সাথে কিলার সেজে দেখা করে। এদিকে কিলারের সাথে দেখা করতে আসা লোকজন যেই সাংকে সত্যিকারের কিলার মনে করে অনেক ভয় পেতে থাকে। যেই সাং ওই লোকগুলোর কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে বাসায় চলে আসে, কিন্তু তাদের বস যেই সাংকে ফলো করার জন্য গোয়েন্দা লাগিয়ে দেয়। এদিকে হিয়ন উক যতই ফেমাস হচ্ছিল, ওই মুভির হিরো তার প্রতি ততটাই জেলাস ফিল করছিল। একদিন শুটিং করার সময় হিরো সুযোগ পেয়ে হিয়ন উককে মারাত্মকভাবে আহত করে দেয়। হিয়ন উক অনেক ব্যথা পেলেও হিরোকে ক্ষমা করে দেয়, আর তার এই উদারতা দেখে ডিরেক্টর তাকে বুকে জড়িয়ে নেয়। তাকে হিরো হিসেবে নতুন একটি মুভিতেও কাস্ট করে। এর মধ্যেই হিয়ন উক অনেক ফেমাস হয়ে যায়। সব সময় তার চারপাশে ভক্ত সমর্থকরা ঘোরাঘুরি করতে থাকে। এদিকে যেই সাং যখন জানতে পারে হিয়ন উক আসলে কোনো পুলিশ অফিসার না, সে মূলত একজন কিলার, সে তার রাগ কন্ট্রোল করতে পারে না। সে হিয়ন উককে মারার সিদ্ধান্ত নেয়। যেই সাং হিয়ন উককে ফলো করতে থাকে, কিন্তু সে হিয়ন উকের কাছে ধরা পড়ে যায়। হিয়ন উক যেই সাংকে তার ভক্ত মনে করে অটোগ্রাফ দিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। যেই সাং হিয়ন উককে মারতে ব্যর্থ হয়ে তার জমানো সকল টাকা পয়সা নিয়ে অন্য একটি বাড়িতে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। প্রতিবারের মতো ইয়নজু যখন রাস্তায় কারো জন্য অপেক্ষা করছিল, যেই সাং তখন তার সামনে গিয়ে দাঁড়ায়। সে ইয়নজুকে অনেক বুঝিয়ে বলে যে তুমি যার জন্য অপেক্ষা করছো সে কোনোদিনই তোমার জন্য আসবে না। আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি যে কোনো পরিস্থিতিতে সব সময় তোমার পাশে থাকবো। চলো আমরা এই এলাকা ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাই। ইয়নজুও যেই সাংকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছে, তাই সে আর না করতে পারে না, আর তারা দুজন এই এলাকা ছেড়ে অন্য কোথাও পালিয়ে যায়। এদিকে হিয়ন উক
অনেক সহজে অ্যাকশন সিনগুলোতে অভিনয় করলেও রোমান্টিক সিনে অভিনয় করতে গিয়ে তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। সে অনেক চেষ্টা করেও কোনোভাবেই নায়িকার সাথে রোমান্টিক সিন করতে পারছিল না। সে তার এই সমস্যার কথা তার দুঃসময়ের একমাত্র বন্ধু রিনার সাথে শেয়ার করে। রিনা হিয়ন উকের সরলতায় অনেক আগেই তার প্রেমে পড়ে যায়। আর আজকে যখন হিয়ন উক রিনাকে তার সমস্যার কথা খুলে বলে, তখন রিনা তাকে সাহায্য করার জন্য বলে, তুমি আমার সাথে প্র্যাকটিস করো, তাহলেই দেখবে তোমার আর কোনো সমস্যা হবে না। আর তারা দুজন অনেক সুন্দরভাবে কিস করার প্র্যাকটিস করে। এরপর থেকে হিয়ন উকের আর রোমান্টিক সিনে অভিনয় করতে কোনো সমস্যা হয় না। এদিকে যারা ইয়নজুকে হত্যা করার সুপারি দিয়েছিল তাদের বস জেইসাং আর ইয়নজুর সম্পর্কের কথা জেনে যায়। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা অন্য কোনো কিলারকে দিয়েই ইয়নজুকে এই দুনিয়া থেকে সরিয়ে দিবে। যেই কথা সেই কাজ। তারা সবাই নতুন কিলারের খোঁজ করছিল, কিন্তু সবাই আলাদা আলাদা অনেকগুলো কিলারের সন্ধান দেয়, কিন্তু তারা কোন কিলারকে সুপারি দিবে সেটা সিদ্ধান্ত নিতে পারছিল না। তখন তারা সিদ্ধান্ত নেয় তারা সবগুলো কিলারকেই কল করবে, আর যে তাদের কাছে আগে কল ব্যাক করবে তাকেই এই মার্ডারের সুপারি দেয়া হবে। এদিকে হিয়ন উক রিনার সাথে অনেক ভালোই দিন কাটাচ্ছিল। সে রিনার পরিবারকে সাথে নিয়ে পিকনিক করতে যায়। পিকনিকে তারা অনেক মজা করে, কিন্তু পিকনিক থেকে ফিরে আসার সময় অনেক রাত হয়ে যায় আর চারিদিকে বৃষ্টি পড়ছিল। তাদের গাড়ি যখন ট্রাফিক সিগন্যালে থামছিল, ঠিক তখনই হিয়ন উকের ওই দিনের কথা মনে পড়ে যায়। মুভির শুরুতেই আমরা দেখেছিলাম হিয়ন উক এরকমই একটি বৃষ্টি স্নাত রাতে একজনকে হত্যা করার জন্য তার গাড়ির মধ্যে অপেক্ষা করছিল। ওই দিনের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি হুবহু মিলে যায়। আর এই পরিস্থিতি দেখে হিয়ন উকের অতীতের সব স্মৃতি মনে পড়ে যায়। সে তাড়াতাড়ি তার বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে কাউকেই খুঁজে পায় না। আর তার রুমের অবস্থা দেখে তার মাথায় আগুন লেগে যায়। সে আধুনিক প্রযুক্তির সহায়তায় কয়েক মিনিটের মধ্যেই জেইসাং আর ইয়নজুকে খুঁজে বের করে। ইয়নজু ওই বাড়ি থেকে এখানে পালিয়ে আসায় হিয়ন উক তাকে অনেক বকাবকি করে। আসলে হিয়ন উক মোটেও খারাপ মানুষ না। সে মানুষকে হত্যা করার সুপারি নিয়ে তাদের সাথে পার্সোনালভাবে দেখা করে আর তাদেরকে বলে, তোমরা চাইলে আমি তোমাদেরকে বাঁচিয়ে দিতে পারি, বিনিময়ে তোমরা শুধু মিথ্যা মৃত্যুর অ্যাক্টিং করবে আর এলাকা ছেড়ে অনেক দূরে কোথাও পালিয়ে যাবে। মুভির শুরুতেই আমরা যে লোকটিকে হত্যা করতে দেখেছিলাম, আসলে হিয়ন উক তাকে হত্যা না করে বরং তাকে দিয়ে হত্যার অভিনয় করিয়ে তাকে প্রাণে বাঁচিয়ে দেয়। আর এই জন্যই ইয়নজু সব সময়ই ছুরি দিয়ে হত্যার প্র্যাকটিস করত। জেইসাং তার ভুল বুঝতে পারে, কিন্তু তাদের এখন আর কিছুই করার নেই, কারণ তাদের দুজনকেই হত্যা করার জন্য অন্য কোনো কিলার হায়ার করা হচ্ছে। হিয়ন উক ইয়নজুকে প্রাণে বাঁচাতে বিদেশে পাঠিয়ে দিতে চায়, কিন্তু ইয়নজু জেইসাংকে ছেড়ে বিদেশে যেতে রাজি হয় না। সে বলে, বাঁচতে হলে আমরা দুজন একসাথে বাঁচবো, মরতে হলেও আমরা দুজন একসাথেই মরবো। ইয়নজুর কথায় হিয়ন উক অনেক টেনশনে পড়ে যায়। তার জেইসাংয়ের বাবার বলা কথাগুলো মনে পড়ে যায়। তার বাবার কত আশা তার ছেলে একজন বড় অ্যাক্টর হবে, কিন্তু আজ যদি তার ছেলে মরে যায় তাহলে তার বৃদ্ধ বাবার আশা নিরাশায় পরিণত হবে। হিয়ন উক জেইসাংয়ের বৃদ্ধ বাবার কথা চিন্তা করে একটি প্ল্যান করে। তারা সিদ্ধান্ত নেয় তারা তিনজনই সবার চোখে ধুলো দিয়ে গায়েব হয়ে যাবে। সেজন্য তারা প্ল্যান করতে থাকে। হিয়ন উক রিনার কাছে ক্ষমা চায়, কারণ তার স্মৃতিশক্তি ফেরার পরে সে বুঝতে পারে যে তার মতো একজন কিলারের সাথে রিনার মতো একজন নিষ্পাপ মেয়ের জীবন জড়ানো ঠিক হবে না। তাই হিয়ন উক রিনাকে তাকে ভুলে যেতে বলে। এর মধ্যেই হিয়ন উক জেইসাং আর ইয়নজুর গায়েব হওয়ার সময় চলে আসে। তারা প্ল্যান মতো কাজ শুরু করে দেয়, কিন্তু হিয়ন উক ওই জায়গায় যাওয়ার সময় রিনা রাস্তার মধ্যেই তাকে দেখে ফেলে। সে হিয়ন উকের পিছু নিতে থাকে। এদিকে জেইসাং সুপারি দেওয়ার লোকগুলোর সামনে ইয়নজুকে ধরে আনে। সে তাদেরকে বলে, আমি আসলে দেখতে চেয়েছিলাম যখন কেউ তার ভালোবাসার মানুষের হাতে খুন হয় তখন তার চেহারার কি অবস্থা হয়। শুধু এই কারণেই আমি এই মেয়েটির সাথে মিথ্যা প্রেমের অভিনয় করি। এরপর জেইসাং চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে ইয়নজুকে হত্যা করে ফেলে। এর মধ্যেই হিয়ন উক নতুন কিলার হিসেবে সেখানে হাজির হয় আর তাদের দুজনের মধ্যে প্রচন্ড মারামারি শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে তারা যখন সবার চোখে ধুলো দিয়ে সেখান থেকে গায়েব হয়ে যাবে, ঠিক তখনই রিনা তাদের সামনে চলে আসে। পরিস্থিতি এমন হয়ে যায় যে তারা না পারতেছে রিনাকে কিছু বলতে, না পারতেছে তাকে সরাতে।
তাই তারা বাধ্য হয়ে রিনাকে সহ সেখান থেকে গায়েব হওয়ার সিদ্ধান্ত নেয়। আর প্ল্যান মতো ছাদের উপর থেকে অনেক বড় একটি কন্টেইনার তাদের মাথার উপরে আছড়ে পড়ে। আসলে এটি একটি খালি কন্টেইনার ছিল। তারা সবার চোখে ধুলো দেওয়ার জন্য কন্টেইনারের মধ্য থেকে নকল রক্ত ছেড়ে দেয়, যেটা দেখে সবাই ভেবে নেয় এখানে থাকা সবাই কন্টেইনারের আঘাতে মারা গেছে। সবাই চলে যাওয়ার পর তারা ওই জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে আর সবাই নতুন করে তাদের জীবন শুরু করে। হিউনুক আবারও তার অ্যাক্টিং ক্যারিয়ারে ফিরে আসে আর যেই সাং তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য মনোযোগ দিয়ে অ্যাক্টিং করা শুরু করে। এখানেই এই মুভিটি শেষ হয়। আমরা এই মুভি থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারি, যেমন সততা ও অধ্যবসায়ের সাথে চেষ্টা করলে সফলতা আসবেই, কারণ কেউ বলতে পারে না যে কখন কিভাবে কার জীবন বদলে যাবে আর কে কার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।